আক্ষেপ 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 কেমন, আক্ষেপের রং কেমন, আক্ষেপ কতখানি, সব প্রশ্নের উত্তর আপনি এই মুহূর্তে মোহাম্মদ সাইফুদ্দিন থেকেই বোধহয় সবচেয়ে ভালো পাবেন। জিম্বাবুয়ের সঙ্গে শুরুটা ঠিকঠাক হলো, লাস্ট ম্যাচে তবে 55 রান কনসিড। শেষ দুটো ম্যাচের জন্যই কি বিশ্বকাপে যাওয়া হলো না ফিনিক্স এক্সপ্রেসের? ফাইন, 55 রান দিলে যদি বিশ্বকাপ থেকে বাদ হন তাহলে লিটন দাস স্কোয়াডে থাকার কথা ছিল না, ক্যাপ্টেন নাজমুল শান্তও থাকার কথা ছিল না। কারণ তারা যে পারফরমেন্স করেছেন, যে ইন্টেন্সিটি দেখিয়েছেন, যে ইন্টেন্ট দেখিয়েছেন, যদি সে কারণেই সাইফুদ্দিন বাদ পড়েন তাহলে সেখান থেকে তারাও বিবেচিত হন না। এখন আমরা একটু লজিকে আসি, তানজিম সাকিবে গিয়ে নাকি সাইফুদ্দিনে গিয়ে, সেটা একটু দেখা যাক। আপনি কি দিয়ে দেখবেন? পরিসংখ্যান। আপনি পরিসংখ্যান দিয়ে দেখবেন, মাঠে পারফরমেন্স কি, সেখান থেকে তারা কি উঠিয়ে এনেছেন। আমরা একটু বিপিএলে আসি। বাংলাদেশে এখন টি-20 এই সিরিজের আগে টি-20-র মাপকাঠি কি ছিল? নট ডিপিএল, অফকোর্স বিপিএল, কারণ সেটা অবশ্যই টি-20 ফরম্যাটে ছিল। 9 ম্যাচ থেকে 15 উইকেট সাইফুদ্দিনের। তানজিম সাকিব উইকেট কত? 9 ম্যাচে 11। ইকোনমি আসেন, সাইফুদ্দিনের ইকোনমি 6.8, তার ইকোনমি কত? 9.12, এরকম সামথিং, 9-এর উপরে। তাহলে ইকোনমিও তো অনেক ফারাক। তাহলে বিপিএলে কোনোভাবেই তানজিম সাকিব সাইফুদ্দিন থেকে এগিয়ে ছিলেন না। আর ব্যাট হাতে যদি বলি, সাইফুদ্দিন যে কটা ম্যাচ সুযোগ পেয়েছেন 185 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ইন বিপিএল। তাহলে বুঝতেই পারছেন ব্যাট অ্যান্ড বল দুই সাইডে একটা কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার। এবার আসি আমরা ইন্টারন্যাশনাল সিরিজ, বাদ দেন বিপিএল, ইন্টারন্যাশনালি দুইজনের মধ্যে কে কেমন করলো, অথবা তানজিম সাকিব এমন কিছু করেছিলেন কিনা যেটা দিয়ে সাইফুদ্দিনকে টপকে যাওয়া যায়। সেটা আসি প্রথমে উইকেট, 4 ম্যাচে 8টা উইকেট সাইফুদ্দিনের। তাহলে তো এখানে তানজিম সাকিবের 2 ম্যাচে অন্তত 5টা উইকেট লাগে বেশি ইন্টেন্সিটি প্রুফ করতে গেলে। তার উইকেট 2 ম্যাচে 1টা। শেষ ম্যাচে 55 দেওয়ার কারণে ইকোনমিটা 9 গেছে, এইটা একটা প্রবলেম। বাট ওভারঅল একটা ম্যাচ যে কোনো বলারের খারাপ যেতে পারে, বাট ইট ডাজ নট মিন যে গত 6 মাসে তার পারফরমেন্সটা ফিকে হয়ে যায় এক ম্যাচ দিয়ে। যদি সেটা হয় তাহলে তো লিটন দাস এবং নাজমুল শান্ত এই মুহূর্তে কোনোভাবেই স্কোয়াডে আসলে চান্স পান না। সবশেষ সাইফুদ্দিন 2021 সালে বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেছিলেন আন্তর্জাতিক টি-20, সেখান থেকে ইনজুর্ড হয়ে ফেরার পর তার আর ইন্টারন্যাশনালে ব্যাক করা হয়নি। ব্যাক করলেন, তিনি তার সামর্থ্য প্রমাণ করলেন। 15 রানে 3 উইকেটও নিয়েছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে আপনি যদি 55 দেখে 15 রানে 3 উইকেট ভুলে যান, সেটা আপনার হবে না। স্লগ ওভারে তার কাছ থেকে ইয়র্ক মানে প্রত্যাশা করছিল, আমরা সিলেক্টরদেরকে প্রশ্ন রেখেছিলাম, সম্পূরক প্রশ্ন করেছিলাম, প্রশ্নের পিঠেও প্রশ্ন হয়েছিল। সেখান থেকে তাদের উত্তরটা কেমন ছিল এমিল? যে ইয়র্কার করতে পারছেন না, বাউন্সার যেটা দিচ্ছেন সেটা প্রপার বাউন্সার হচ্ছে না, একটু খেয়ে হারিয়ে ফেলছেন স্লগ ওভারে। এখন আমার কথা হচ্ছে, তাহলে ওই জায়গাটাতে তানজিম সাকিব কি আরেকটু বেশি অ্যাকিউরেট ছিলেন? আমরা তো দেখলাম তানজিম সাকিবের কন্ট্রোল আরও খারাপ ছিল। তিনি সবশেষ যে ম্যাচটা খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, তিনি 2টো ম্যাচে খেলেছেন, 1টা উইকেট, লাস্ট ম্যাচে 42 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। এবং ক্রুশাল টাইমে যখন আপনার স্লগ ওভার চলছে, সেখানে কোনো একটা ওভারে তিনি 24 রান দিয়েছিলেন, আরেকটা ওভারে 15 রান নিচ্ছে, সেখানে তিনি 14 রান দিয়েছিলেন। তাহলে সেটা কিভাবে ইম্প্যাক্টফুল হয়, কিভাবে ইন্টেন্সিটি বেশি থাকে, আই ডোন্ট নো। ইনজুরি প্রোন সাইফুদ্দিন, সেটার কারণে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই দোষটা আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের ঘাড়েই বর্তায়। কারণ তারা জানতেন তিনি ইনজুরি প্রোন, তারা জানতেন তাসকিন ইনজুরি প্রোন। এই দুজনকে সিরিজ জেতার পর আর কোনো ম্যাচ দেওয়াটা আমার কাছে মনে হয় লজিক্যাল হয়নি। কপাল পোড়া আপনি বলছিলেন না, কপাল পোড়া সাইফুদ্দিন, এই কথাটা একদম যথাযথ, একদম যথাযথ। কারণ মানে এই মানুষটার নিবেদন আসলে আমরা দেখেছি মাঠে, এবং তিনি দেশের প্রতি, দলের প্রতি কতটা তিনি ডেডিকেশন দিয়ে খেলেন। বিপিএলে যেভাবে কামব্যাক করার চেষ্টা করেছেন, এরপর একটা খেলোয়াড় আর কী করবেন? 6.8 ইকোনমিতে 15 উইকেট নিয়েছেন 9 ম্যাচে, 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন ইন্টারন্যাশনাল সার্কিটে। আর আপনার জন্য কি করে দিবেন? তারপর যদি বাদ যান, এটা আসলে কপালের দোষ একদম। আর আমার কাছে তো ওই যে বিপিএলের ওই ফাইনালের ওই ওভারটা খুব ভালোভাবে মনে পড়ছে এখন। আনোয়ার রাসেলের বিপক্ষে যে বলটা করেছিলেন অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আর যে ওভারটা যে কেউ যদি দেখে থাকে নিশ্চয়ই অনেকদিন মনে রাখবেন। যে বোলারটা আনোয়ার রাসেলের বিপক্ষে এত ভালো বল করেন, সে কি বাকিদের বিপক্ষে পারতেন না? হয়তো পারতেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে মনে নেই টুর্নামেন্টে ওই যে রংপুর রাইডার্সের এগেইনস্টে শুরুর দিকে যে ধাক্কা, একদম শুরুর ধাক্কাটা তো তিনিই দিলেন। তার ওই শুরুর ধাক্কাটা না আসলে তো রংপুর ওই ম্যাচ জিতে যায়। আর আরেকটা ব্যাপার ওই যে একটা বিশ্বকাপে লাস্ট ম্যাচ খেলেছিলেন, আরেকটা বিশ্বকাপে হয়তো ফিরতেন, কিন্তু ফেরা হলো না কোপাল বোড়া। তার ওই যে ওই সিঁড়িগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, ওই সিঁড়িগুলোতেই কিন্তু সাইফুদ্দিন ফেরার যে চেষ্টা করেছেন সেটা সাইফুদ্দিন নিজেই সাক্ষী। আর মানে নির্বাচকরা যেভাবে বলেছিলেন যে তার আসলে নিবেদনেরও একটু ঘাটতি ছিল বটে, কিন্তু আসলে মাঠের ক্রিকেটে কিন্তু সেটা খুব একটা দেখা যায়নি। তিনি শুধুমাত্র লাস্ট ম্যাচটা যদি বাদ দিয়ে দিই আমরা, সাম্প্রতিক সময়ে বেশ ভালো ক্রিকেটটাই খেলেছেন, অন্তত ফেরার জন্য, জায়গা পাওয়ার জন্য। কিন্তু ওই যে এখানে আবার আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি যেটা বলছিলেন খুব ভালো একটা পয়েন্ট, যে তার ব্যাটে কিন্তু রানও পাওয়া দলের জন্য একটা দরকারি ছিল। তবে ওই যে রিজার্ভ প্লেয়ার হিসাবেও কিন্তু সাইফুদ্দিন নেই, সেখানে আবার পেসার হাসান আছেন, যিনি এই স্কোয়াডেই ছিলেন না। হ্যাঁ, মানে সিনেই ছিলেন না, যিনি হাসান মাহমুদ সিনেই ছিলেন না, সেখান থেকে তিনি এখন রিজার্ভে চলে এসেছেন। এবং রিজার্ভ থেকে একজন পেসার ঢোকার চান্স আমি অনেক বেশি দেখি। কারণ হচ্ছে
মানে তাসকিন আসলে কতটুকু ফিট থাকবেন, তাসকিন এটা তো আপনি শিওর দিয়ে বলতে পারছেন না। ধরলাম তিনি একটা ম্যাচ খেলেন, খেলার পরে মনে হলো যে না তার একটু প্রবলেম বেশি হচ্ছে, বা বাংলাদেশ যদি এরপরে একটু মানে ফাস্ট ফরওয়ার্ড করে সামনের দিকে যায়, তখন তো আপনাকে রিজার্ভ থেকে একটা পেসারকে টান দিতে হবে। তো সেক্ষেত্রে সাইফুদ্দিন না কেন, সেটাও একটা প্রশ্ন আসলে থেকে গেল। নিবেদনের কথা বলছিলেন না, মানে শেষ 2 ম্যাচে সাইফুদ্দিন একটু নিজের গাটা বাঁচিয়ে খেলার চেষ্টা করেছেন কেন, সেই উত্তরটা যদি আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট খুঁজতো, তাহলে সাইফুদ্দিনকে তারা অবশ্যই বলতো ইউ আর লজিক্যাল। কারণ যেহেতু সাইফুদ্দিন তাসকিনের মধ্যে ইনজুরি প্রোন একটা ব্যাপার ছিলই, এবং তাসকিন তো চট্টগ্রামে আমাদেরকে সাক্ষাৎকারে নিজেই বললেন যে আমি আমার ইনজুরি ম্যানেজ করে খেলছি। তো ইনজুরি ম্যানেজ করে খেলা মানে কি, আপনাকে কিছু কিছু জায়গায় আপনাকে বাঁচিয়ে খেলতে হবে, আপনার শরীরটাকে বাঁচিয়ে খেলতে হবে। এটাকেই আমরা গা বাঁচিয়ে খেলা বলি, মানে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ক্ষেত্রে। তার মানে তার যে ক্ষেত্রে ধরেন আমার এই শোল্ডারে কোনো একটা ঝামেলা আছে, তাহলে আমি ডান দিকে ডাইভ দিব না, আমি হয়তো সেই জায়গায় হাতে ধরার অথবা পা দিয়ে আটকানোর চেষ্টা করবো, আমি ডাইভ দিব না। সো এটা হচ্ছে গা বাঁচিয়ে খেলা। এখন ওইটা যদি সাইফুদ্দিন করে থাকেন, হি ইজ ভেরি মাচ লজিক্যাল। বরঞ্চ ইলজিক্যাল কাজটা হয়েছে আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট থেকে। তারা ওই জায়গাতে আরও একটু মানে অন্য অ্যাপ্রোচে যেতে পারতেন। 3 ম্যাচ খেলিয়ে এই দুজনকে ঢাকায় যখন শিফট করলো সিরিজটা, তখন আর এই দুজনকে ম্যাচ না দিলে খুব ভালো হতো, খুব ভালো হতো। তাদের অপশনাল চিন্তায় যদি হাসান মাহমুদ থেকে থাকেন, তাদের অপশনাল চিন্তায় যদি তানজিম সাকিব থেকে থাকেন, ওই দুজনকে এনে ম্যাচের মধ্যে ইনপুট দেওয়া যেত। তার কারণ আমরা হাসান মাহমুদ আউট অফ নোওয়্যার ছিলেন আমাদের কাছে, তাদের কাছে তো ছিলেন, তারা আনতেই পারতেন ওই 2টা ম্যাচ দেখার জন্য, ইন্টেন্সিটি প্রুফ করার জন্য। তাও মানে হাসান আসলে আগের দিনই প্র্যাকটিসে আসার ফলেই, হাতুড়ের সঙ্গে আলাপের ফলেই কিন্তু আমাদের মধ্যে একটা ভাবনা এসেছিল যে হাসানও কি টিকে যাবেন কিনা। হাসানও ঠিকই রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকলেন। তবে আরেকটা যে গল্প তো হলো, গল্প হবে আরও। সাইফুদ্দিন কি একটু উপেক্ষিত কিনা কিংবা কোপাল বড় কিনা, সেটা অবশ্যই জানাবেন টি স্পোর্টসের কমেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.